আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা সাইমা আহমেদ। এবারে নির্বাচনে ইমিগ্রেন্ট বিরোধী প্রচারণা চলতে থাকলেও লন্ডন মেয়র বরিস জনসন ইমিগ্রেন্টদের পক্ষে তার আগের অবস্থান ধরে রেখেছেন। শুক্রবার কুইন্স পার্কে প্রচারণা চালানোর সময় এটিএন বাংলা ইউকের সাথে আলাপকালে তিনি বলেন, ভবিষ্যতে পার্টির নেতৃত্ব গ্রহণ করলেও তার এই অবস্থান অপরিবর্তিত থাকবে। মোশতাক বাবুলের রিপোর্ট। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, দলীয় প্রার্থী ও নেতাদের ব্যস্ততা ততই বাড়ছে। শুক্রবার সকাল 10টার দিকে নর্থ লন্ডনের কুইন্স পার্কের একটি মসজিদে হাজির হয়েছিলেন লন্ডন মেয়র বরিস জনসন। সঙ্গে ছিলেন কিলবানো হ্যামস্টেড এলাকার কনজারভেটিভ দলীয় প্রার্থী সাইমন মার্কস। প্রায় ঘণ্টাকাল অবস্থান করেন মসজিদের ভেতর, মন দিয়ে শোনেন মুসল্লিদের সমস্যা। এর এক ফাঁকে এটিএন বাংলা ইউকের সাথে আলাপচারিতায় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন বরিস জনসন। লন্ডন মেয়র প্রথমেই উন্নয়নের জন্য আবারও কনজারভেটিভকে ভোট দেওয়ার আহ্বান জানান এটিএন বাংলার মাধ্যমে। And that's the crucial message of One Nation conservatism, to help people to achieve their destiny with their businesses, with their ambitions, with their hopes, with their schooling, get people the houses that they need. We had a huge collapse in home building under the Labour Party. I think that we had fewer homes being built at any time since the 1920s. So we're now trying to step it up, and since I've been mayor, we've built a record number of affordable homes, and we're now building more homes than at any time since 1980. বরিস জনসন ডেভিড ক্যামেরনকে মুসলমানদের বন্ধু হিসেবে অভিহিত করেন এবং লেবার নেতা এড মিলিব্যান্ডের কঠোর ভাষায় সমালোচনা করেন। It's a very clear choice. It's between going forward with David Cameron, who is a great leader and a great friend of the Muslim community, going forward with David, or going backwards with, I think, an approach that, you know, I don't know whether you saw Mr. Miliband on the TV debate last night. He wouldn't admit that they'd made economic mistakes, and I don't think that their approach is the right one. বরিস জনসনের কাছে প্রশ্ন ছিল, আগামী নির্বাচনের প্রেক্ষাপট পরিবর্তনে যদি সুযোগ আসে, তিনি কি কনজারভেটিভ দলের নেতৃত্বভার নেবেন কিনা। উত্তরে তিনি বলেন, This is not a situation that I think is going to happen, because I hope we have 7 days now. No. 6 days to make sure that our country makes the right choice. প্রশ্ন ছিল, সবসময় তিনি ইমিগ্রেন্টদের পক্ষে কথা বলেন। আগামীতে যদি তিনি প্রধানমন্ত্রী বা দলীয় নেতৃত্ব গ্রহণ করেন, তখন তার অবস্থান কী হবে। স্বভাবসুলভ হেসে উত্তর দিলেন, আগেও বলেছেন, এখনও বলেন, আগামীতেও বলবেন ইমিগ্রেন্টদের পক্ষে কথা। Who says that immigrants are positive, and they are massively positive for our society and for our economy, and we need to make sure that we keep that in our heads. And I will certainly, if I don't know, as I said, I want to be an MP for Uxbridge and South Ruislip, so I'm campaigning very hard there. Whatever happens to be politically in the future, I will say the same thing, of course. বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটছে দলীয় সমর্থকদের। বিশেষ করে কিলবানো হ্যামস্টেড এলাকায় টিলিপ সিদ্দিক ও সাইমন মার্কসের পক্ষে এলাকার বাংলাদেশিরাও প্রচারণায় ব্যস্ত নিজ নিজ প্রার্থীর পক্ষে। মোশতাক বাবুল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। লিবারেল ডেমোক্র্যাট পার্টির নর্থ ওয়েলস গুয়ানেডের আরবান আসনের এমপি প্রার্থী কাউন্সিলর মোহাম্মদ সুলতান ভোটারদের সমর্থন আদায় প্রচারণা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার স্থানীয় বাঙালি কমিউনিটি সহ লিবডেম নেতৃবৃন্দ দিনব্যাপী প্রচারণা চালান বলে জানান আমাদের প্রতিনিধি আবু সাইদ চৌধুরী সাদি। নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারলে বাঙালি তথা এশিয়ানদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি। বিশেষ করে নর্থ ওয়েলসকে ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। উল্লেখ্য, আরবান আসন থেকে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে কনজারভেটিভ থেকে অ্যানওয়েন বেবি, লেবার থেকে অ্যালেন পু, ফ্লয়েড খামরু থেকে হিউওয়েল উইলিয়ামস এবং ইউকিপ থেকে সিমন ওয়াল। ওদিকে কভেন্ট্রিতেও নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী হিসেবে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল জব্বার। কভেন্ট্রি নির্বাচনী প্রচারণা নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান। ব্রিটেনের অন্যান্য শহরের মতো কভেন্ট্রিতেও আসন্ন ব্রিটিশ সাধারণ নির্বাচনকে ঘিরে অন্যান্য কমিউনিটির পাশাপাশি বাঙালি কমিউনিটিতেও চলছে নানা জল্পনা কল্পনা। পার্লামেন্ট নির্বাচনের চাইতে সিটি নির্বাচনকে নিয়েই স্থানীয় বাংলাদেশিদের আগ্রহ এবার একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। কভেন্ট্রি সিটিতে একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী আব্দুল জব্বারের জয়ের লক্ষ্যে দলমত নির্বিশেষে কমবেশি প্রায় সবাইকেই দেখা যাচ্ছে ক্যাম্পেনিংয়ের মাঠে। লেবার পার্টির দক্ষ ও অভিজ্ঞ তরুণ রাজনীতিবিদ আব্দুল জব্বারের বিজয়কে সুনিশ্চিত করতে ওয়েনবরি ওয়ার্ডে
অন্যান্য বিশিষ্টজনদের সাথে মাঠ পর্যায়ে নেমেছেন কভেন্ট্রি সাউথ লেবার পার্টির এমপি প্রার্থী জিম কানিংহাম নিজেও। কভেন্ট্রি সিটি কাউন্সিলের আসন্ন নির্বাচনে আমি একমাত্র বাঙালি ক্যান্ডিডেট হিসাবে অত্যন্ত আশাবাদী যে আমি জয়লাভ করতে পারবো। আমি কমিউনিটির অত্যন্ত সহযোগিতা পাচ্ছি। নির্বাচনী প্রচারণার ফাঁকে প্রায় প্রতিদিনই আব্দুল জব্বার তার দলীয় নেতাকর্মীদের সাথে করে চলছেন মত বিনিময় সভা। ওয়েনবডি ওয়ার্ডে এবার বাঙালি এই প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন কনজারভেটিভ পার্টির সৌডন টিম, ট্রেড ইউনিয়ন অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশনের ওয়ার্ডলিয়ান, লিবডেমের পেনলিংটন নেপিয়ার, গ্রিন পার্টির ফাউলস্টোন ডেনি এবং ইউকিপের ফকডেন মার্কোস লুক প্যারিস। আগামী 7 মের নির্বাচনে এই সকল প্রার্থীদের সাথে নির্বাচনী লড়াইয়ে বাংলাদেশের প্রার্থী আব্দুল জব্বারের বিজয় কভেন্ট্রি বাঙালি কমিউনিটির জন্য এক বিরাট গৌরব বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান, ATN বাংলা UK নিউজ, কভেন্ট্রি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের তৎপরতাকে চাপ হিসেবে দেখছে না সরকার, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত বৈশাখী উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। নাদিরা কিরণের রিপোর্ট। স্বচ্ছতার দিক থেকে সবারই নজর থাকা উচিত। এই নির্বাচন নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া অবশ্যই দরকার। 3 সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পর হঠাৎ করে বিএনপির সরে দাঁড়ানো, বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা এভাবেই তাদের হতাশার কথা জানান। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে জাতিসংঘ মহাসচিব বান কি মুনও ভোট কারচুপির অভিযোগ তদন্তের দাবি জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফরেন অফিস স্পাউস অ্যাসোসিয়েশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এ বিষয়ে সরকারের অবস্থান, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কোনো চাপ বোধ করছেন কিনা তা জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। আমরা কোনোটাতেই বিচলিত না। এটা বিচলিত হওয়ার কি আছে? মোট 2700 ভোট কেন্দ্র ছিল, হ্যাঁ, তো তার মধ্যে শখানেকের একটু বেশি 120 বা 125টা ভোট কেন্দ্রে, হ্যাঁ, সেইখানে গোলযোগ হয়েছে। তো সেইটাতে ভোট কত হয় এটা হিসাব করলেই তো বোঝা যায়। আর বিএনপি যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেল 4 ঘন্টা পরে, তো এটা তো এখন তো বেরিয়েছে কাগজে যে এগুলো সব পূর্ব পরিকল্পিত, এটাকে তারা একটা কৌশল হিসেবে ব্যবহার করেছে। আমি কোনো প্রেসার ফিল করছি না। তবে নির্বাচন আরো স্বচ্ছ ও সাবলীল করতে এই প্রক্রিয়ায় পরিবর্তন এনে ই-ভোটিং পদ্ধতি করার সরকারি পরিকল্পনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের যে প্রক্রিয়াটা, এটাকে অবশ্যই আরো শক্তিশালী করতে হবে। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইলেকট্রনিক ভোটিং মেশিন আগামীতে ব্যবহার হবে। আমার মনে হয়, আমি নিজেও মনে করি যে এটা খুবই দরকার, কারণ এত সংখ্যায় যখন ভোট দেওয়া হয় তখন এটা আমাদের বন্ধু প্রতিবেশী ভারতে কিন্তু শুরু হয়েছে, আমাদের এখানেও পরীক্ষামূলক শুরু হয়েছিল। তো যাই হোক, আমার মনে হয় যে সেটারও সময় এসে গেছে। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। নাদিরা কিরণ, ATN বাংলা, ঢাকা। এদিকে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট কারচুপি, কেন্দ্র দখল এবং সহিংস কর্মকাণ্ডের অভিযোগ এনে এর প্রতিবাদে গত বুধবার ওল্ডহ্যাম বিএনপি যুবদল ও তরুণ দলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আকমল হোসেন জানান, ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আলী লালার সভাপতিত্বে এবং ওল্ডহ্যাম বিএনপি নেতা মওদুদ আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মল্লিক আব্দুল মোহিদ, প্রভাষক মহসিন চৌধুরী, ফয়সাল আহমেদ চৌধুরী, আব্দুল কাইয়ুম কামালি এবং সৈয়দ জামাল হোসেন মিজান সহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে গণ আন্দোলন গড়ে তুলে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সেলিমের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার এক শোক সভা অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শামসুদ্দিন খান, অধ্যাপক আবুল হাশেম, শামসুদ্দিন মাস্টার, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী এবং রবিন পাল। সভায় ডক্টর মোহাম্মদ সেলিমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
বার্মিংহামের ব্রডসলি গ্রিনের একটি চার্চকে মসজিদে রূপান্তরিত করে বিলাল একাডেমি অ্যান্ড মসজিদ নামকরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, সোমবার অনুষ্ঠিত এক সুধী সমাবেশে একথা জানানো হয়। বিলাল একাডেমি অ্যান্ড মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুল মালিক পারভেজের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাম মাওলানা সালাউদ্দিন ও মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে মসজিদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সকলকে অবহিত করেন মসজিদের খতিব প্রিন্সিপাল কারি মাওলানা আব্দুল হাফিজ। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আওয়াল, কারি আব্দুল মুকিত আজাদ, মুফতি তাজুল ইসলাম, আলহাজ আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল মতিন, হাজি সামির উদ্দিন এবং গৌস মিয়া। সমাবেশে আগত কমিউনিটি নেতৃবৃন্দ নানাভাবে বিলাল একাডেমি অ্যান্ড মসজিদকে পূর্ণাঙ্গ রূপদানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের যুক্তরাজ্য ও ইউরোপে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে এক সংবাদ সম্মেলন গত মঙ্গলবার মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ সময় জানানো হয়, আগামী 7 জুন অনুষ্ঠিতব্য পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য 17 মের মধ্যে আগ্রহী সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাহমুদ হাসান MBE, রফিক হায়দার, ব্যারিস্টার শফিকুর রহমান, পারভেজ কোরেশি, নজরুল ইসলাম এবং সেলিম আহমেদ। পুনর্মিলনী সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তারা। দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানের মধ্য দিয়ে 1 মে ইটালির মিলানে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রম দিবস। এই উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশে অংশ নেন ইটালি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান সহ প্রায় 30টি দেশের কয়েক হাজার শ্রমিক জনতা। র্যালিটি পর্তা ভেনিসিয়া থেকে শুরু হয়ে ফ্রান্সেসকো রিকিনি গিয়ে শেষ হয়। লত্তা কমিউনিস্তার প্রেস সচিব আন্নেলি ইয়োগোরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মিকেলে মাত্তাসি, ফেদেরিকো দেল মার্রো সহ অনেকে। এবছর বাংলাদেশের পক্ষে শিকড় সাংস্কৃতিক সংগঠনের তত্ত্বাবধানের র্যালিতে অংশ নেয় মিলান কমিউনিটি নেতৃবৃন্দ। ইটালির মিলানে নোয়াখালী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলমকে বিদায় সংবর্ধনা দিয়েছে বৃহত্তর নোয়াখালী সমিতি। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সমিতির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং নজরুল ইসলামের পরিচালনায় ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হানিফ পাটোয়ারি, জাকির হোসেন, মাহবুব আলম এবং আবদুল্লাহ আল মামুন। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে তিনি এই সমিতির সাফল্য কামনা করেন। এবারে খেলার খবর। ক্রিকেট। তামিমের প্রথম ডাবল সেঞ্চুরি ও টাইগারদের ব্যাটিং দৃঢ়তায় খুলনা টেস্ট ড্র করল বাংলাদেশ। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে হার এড়ালো বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন মমিনুর রিপন। ওয়ানডে টি20-র পর প্রথম টেস্ট পাকিস্তানকে হতাশই করল বাংলাদেশ। বোঝালো লড়াইয়ের মাঠে যে কোনো সময় ঘুরে দাঁড়ার সামর্থ্য আছে টাইগারদের। শেষ দিনের শুরুতে টেস্ট ক্রিকেট ইতিহাসে নিজেদের অনন্য করে রাখলেন তামিম ইমরুল জুটি। বিনা উইকেটে 273 রান নিয়ে খেলতে নামা উদ্বোধনী জুটি গড়েন নতুন বিশ্ব রেকর্ড। 1960 সালে ইংল্যান্ডের কলিং কাউন্ট্রে ও ফুলার দ্বিতীয় ইনিংসে 290 রানের ওপেনিং জুটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 55 বছর পর সেই রেকর্ড ভেঙে পাকিস্তানের দেয়া 296 রানের লিডও ছাড়িয়ে যান তামিম ইমরুল। এরপর দ্বিতীয়বার দেশের মাইলফলক স্পর্শ করেন তামিম। And another standing ovation from his teammates and well deserved. আর 231 বলে 16 বাউন্ডারি আর 3 ছক্কায় প্রথমবার 150 রানের মাইল ফলক ছিলেন ইমরুল। অবশ্য এরপরই থামে 361 মিনিটে তামিম ইমরুলের লড়াই ফেরার গল্প। জুলফিকার বোর্ডে বলে আউট ইমরুল, নামের পাশে 150 রান। খুলনার ফ্ল্যাট উইকেটে তামিম রহস্য তখনও শেষ হয়নি। দুবার বৃষ্টির হানায় তার ডাবল সেঞ্চুরির পথটা যেন আরো রহস্যময় হচ্ছে। একরান করা নতুন সঙ্গী মমিনুলকেও হারান এর মধ্যে। তবে কোনো দুশ্চিন্তাকে ধারের কাছেও আসতে দিলেন না। 182 থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে খেললেন মাত্র 7 বল। তামিম ইকবালের 448 মিনিটের লড়াইয়ের কাব্যিক ইনিংস থামিয়ে দেন এই ম্যাচের আরেক ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ। দলীয় রান তখন 399। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে গড়া 382 রানের রেকর্ড টপকানোর গল্প ততক্ষণে নতুন করে লেখা শুরু হয়েছে। সেখানে মাহমুদুল্লাহ যোগ করেন 40, কিন্তু শূন্য হাতে নিলেন বগতে মুশফিক। সৌম্য 33 রানে ফিরলেও সাকিব খেলেন অপরাজিত 76 রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে খুলনা টেস্ট ড্র করল বাংলাদেশ। আর 2 ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে 822 রানকে ছাড়িয়ে পাকিস্তানের বিপক্ষে 887 রানের নতুন রেকর্ডও গড়ল টাইগাররা। টেস্ট ক্রিকেটকে বলা হয় আসল ক্রিকেট। রঙিন পোশাকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর টেস্ট খেয়েও সফল স্বাগতিকরা।
রানের পাহাড়ে চাপা পড়েও লড়াইয়ে ফিরে টাইগাররা বোঝালো টেস্ট ক্রিকেটে নতুন আতঙ্কের নাম এখন বাংলাদেশ। তাতে মাথা উঁচিয়ে গর্ব করতেই পারে টাইগার সমর্থকরা। আর জয়ের সমান ড্রয়ে ঢাকা টেস্ট আগে দারুণ আত্মবিশ্বাসী হল টিম বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। আবহাওয়া। রবিবার লন্ডন সহ ব্রিটেনের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হবে, তবে সোমবার ব্যাংক হলিডেতে আবহাওয়া শুকনো থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। রবিবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামের সর্বোচ্চ 16, সর্বনিম্ন 8, কার্ডিফের সর্বোচ্চ 15, সর্বনিম্ন 9, ম্যানচেস্টারের সর্বোচ্চ 16, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। এডিনবারার সর্বোচ্চ 7, সর্বনিম্ন 6, পোর্টসমাউথের সর্বোচ্চ 14, সর্বনিম্ন 11, নিউক্যাসলের সর্বোচ্চ 11, সর্বনিম্ন 8 এবং বেলফাস্টের সর্বোচ্চ 13 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।